এই জায়গায় তো আপনাদের সহ প্রতিটি রাজনৈতিক দলেরই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে দীর্ঘ আন্দোলন ছিল এবং তার ফসল হিসেবে এটি পাওয়া গেল, যদিও এর ডিরেক্ট প্রভাব এই নির্বাচনে নাই। তারপরে এই রায় নিয়ে বলবেন। ধন্যবাদ আপনাকে, রাসিনুকে ধন্যবাদ। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি আলোচনায় এনেছেন সেটি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়। এটি একটা ঐতিহাসিক ঘটনা। আমাদের এই 15 বছরের যে দুঃশাসনের মোকাবেলা করলাম, সেই সময়কালে যদি নির্বাচনী ব্যবস্থাটা যে একটি ঐক্যমতের ভিত্তিতে আমরা তৈরি করেছিলাম সেটি যদি বহাল রাখা যেত, তাহলে আজকে গণতান্ত্রিক ধারণা বা চেতনা বা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেখানে দাঁড়িয়েছে ধ্বংসের শেষ সীমানায়, সেটি হয়তো এই পর্যায়ে থাকতো না। যদিও তত্ত্বাবধায়ক সরকার তখনও ত্রুটিপূর্ণ বিষয় ছিল। সে নিয়ে সমালোচনা ছিল। সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে কার্যকর করতে গিয়ে তৎকালীন সরকারগুলো নানা আয়োজন করেছিল। আমাদের তখনকার এই বিষয়ে আমাদের বক্তব্য ছিল যে যে জায়গাগুলোতে আমাদের ত্রুটি আছে এই ব্যবস্থার ভেতরে সেটিকে রিপেয়ার করবার ক্ষেত্রে, কিন্তু সেটি না করে তখন তো সেটি বাতিল করে দেওয়া হলো এবং যারা এই নিয়ে সংগ্রাম করেছিলাম আমরা একসাথে, তারা সেটা বাতিল করলো। এই আমরা সকলে জানি। এখন যেটি ফিরে আসছে সেটি তো আমরা সকলে দেখলাম, সেটি আগামী 14দশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের এখানে একটি নির্বাচনী বন্দোবস্ত বলতে যেটি বোঝায় যে 5 বছর পর পর ক্ষমতার হস্তান্তর বা পালাবদল, সেটি এখানে কখনো টেকসই হয়নি এবং এটি চূড়ান্তভাবে এটি পরাভূত হয়েছে বা পরাজিত হয়েছে গত 15.5 বছর 16 বছর 3টে নির্বাচনের মধ্য দিয়ে, যার কারণে একটি নির্বাচনী বন্দোবস্ত এখানে যথাযথভাবে এগোবার একটা সাধারণ একটা কনসেনসাস সকলের ভেতরে আছে যে এর মধ্য দিয়ে গণতন্ত্রের প্রাথমিক শর্তগুলো হয়তো পূরণ করা যাবে। এর অর্থ এই নয় যে নির্বাচনী বন্দোবস্ত বহাল থাকলেই 5 বছর পর পর ক্ষমতার পালাবদল ঘটলেই এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়ে গেছে অথবা গণতান্ত্রিক সরকার এখানে বিরাজ করছে, এটি প্রমাণ করে না। কিন্তু তারপরেও এক ধরনের একটি ইলেকট্রাল প্রসেসের মধ্যে থাকলে এটি সমন্বয়ে আরেকটি বড় আলোচনা আপনি করলেন, কিন্তু আমি যেটি প্রশ্ন করতে চাইছি যেটি 14দশ নির্বাচন থেকে এটি কার্যকর হবে, কিন্তু আমার কথা হলো যে নির্বাচনী আচরণবিধিও সংশোধিত হয়েছে, নতুন করে প্রণয়ন হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ নির্বাচন কমিশন যেটি করেছে, এবং সে বিষয়ে কিন্তু অনেকেই বলেছেন যে এটি আসলে মনিটরিং এর ব্যবস্থা কিরকম হবে বা স্টেক হোল্ডারদের সাথে পর্যাপ্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন এই নির্বাচন আচরণবিধি করেছে। আমার কথা হলো যে আইন বা ধারা আপনি তৈরি করে এটির মাধ্যমে কি একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে আপনি মনে করেন? আমি তো এই কথাটা বলবার জায়গায় আসছিলাম। প্রথমত যে নির্বাচন কমিশন, আপনারা শুনবেন যে শেখ হাসিনার সময় 83 না 84টা আইন সংশোধন করা হয়েছে, বলা হয়েছে নির্বাচনকে কমিশনকে শক্তিশালী করবার জন্য সেটি করা হয়েছে, কিন্তু সেটি প্রয়োগযোগ্য ছিল না, অথবা প্রয়োগ করার মতো অবস্থা ছিল না বলেই নির্বাচন কমিশন কার্যকর ভূমিকা পালন করতে পারে নাই। আমাদের এখানে প্রধানত নির্বাচন কমিশন যেটুকু সক্ষমতা আছে সেটি তখনই প্রায়োগিকভাবে শক্তিশালী হয় তখন সরকার কোন অবস্থায় আছে, কোন সরকার সেখানে আছে, সেই জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আছে। সরকার যদি একটা নিরপেক্ষ জায়গায় থাকে, সরকার যদি সকলের সরকার হয়, সেই সরকার যে নির্বাচনটাকে যেভাবে দেখবে এই কমিশন সেভাবে করে। আরেকটি কথা হচ্ছে যে এই কমিশন যে আরপিও সংশোধন করেছেন, আপনি দেখবেন এই কমিশনের অনেক বড় বড় কথা আমরা শুনছি, আমরা কমিশনের সাথে বৈঠকও করেছি। এই আরপিওগুলো তৈরি করবার ক্ষেত্রে তারা অংশীজন যারা এই নির্বাচন কমিশনের প্রধান স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করবে, নির্বাচনী মাঠে যাবে, তাদের কোনো মতামত নেওয়া হয়নি এবং তারা একতরফাভাবে তাদের মতো করে সেটি বানিয়েছেন। আমরা এই নিয়ে কথা বলেছি তার সাথে এবং তারা এটা বলবার চেষ্টা করেছে ঐক্যমত্য কমিশনে আপনারা কাজ করছেন, এই বিষয়ে অনেকগুলো বিষয় এখানে চলে আসছে, সেই জন্য তারা এই যুক্তিটা একদম সঠিক যুক্তি না। কারণ ঐক্যমত্য কমিশনের নির্বাচন সংস্কার কমিশন নিয়ে কিছু আলোচনা হয়েছে, কিছু বিষয় ছিল, সব বিষয় ছিল না। সুতরাং এই জায়গায় নির্বাচন কমিশন আমরা গিয়েছি, আমরা কথা বলেছি। এখন পর্যন্ত যে নির্বাচনী বন্দোবস্তের মধ্য দিয়ে যে কমিশন যেসব আইন করেছে সেগুলো কিভাবে প্রয়োগ করবে সে নিয়ে কিন্তু খুব বেশি এখন পর্যন্ত পরিষ্কার কোনো ধারণা নেই। দেখুন, রিটার্নিং অফিসার নিয়োগ হবে অ্যাডমিন থেকে,
প্রিসাইডিং পোলিং অফিসার নিয়ে হবে এক জায়গা থেকে। আমি নির্বাচন কমিশনের একটা প্রশ্ন করেছিলাম যে আপনাদের জনবল কত এবং কত জনবল হাওলাত করে আপনারা নির্বাচনটা করেন, এবং ওই জনবল যাদেরকে আপনারা হায়ার করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবার জন্য আপনাদের কি ক্ষমতা আছে? আসলে কোনো ক্ষমতা নাই। তারা সুপারিশ করতে পারে ওই কর্তৃপক্ষের কাছে। আপনার খেয়াল থাকবে গাইবান্ধার একটা নির্বাচন বাতিল করা হয়েছিল এবং সেই নির্বাচনে 365 জন প্রিসাইডিং পোলিং অফিসারের বিরুদ্ধে কি নির্বাচন কমিশন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সেই কর্তৃপক্ষকে চিঠি লিখেছে, এখন পর্যন্ত তার শাস্তি হয়নি। তার মানে হচ্ছে যে এই আইন যেটি তৈরি করলেন সেটি প্রয়োগ কিভাবে করবেন এবং তাৎক্ষণিকভাবে সেই প্রয়োগের শাস্তির ব্যবস্থা কিভাবে হবে এবং সেটা কে নির্ধারণ করবে স্পষ্ট কোনো বিষয় নেই। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের কথাটা আবার ফিরছি, যেটা হলো আমরা ঐক্যমত্য কমিশনে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলেছি, আসেন ছিল আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনা তৈরি করেছে এখন যেটা ফিরে আসছে এটা কিন্তু একরকম না, এখানে কিন্তু বিবাদ আছে। সুতরাং এই বিষয়টা কিভাবে পরিষ্কার হবে এটি কিন্তু ভবিষ্যতে দেখবার বিষয়। সেখানে যে আমরা যে প্রস্তাবনা তৈরি করেছি সেই প্রস্তাবনাটা অতীতে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ছিল তার যে ত্রুটিগুলো ছিল, সেখানে যে সমস্যা তৈরি হওয়ার জায়গা ছিল সেটিকে যে কিভাবে আমরা পূরণ করা যায় সেই জায়গায় যেন ফিরতে না হয় সেই জায়গার কাজ করেছি। এখানে নোট অফ ডিসেন্ট আছে কারো কারো, কিন্তু তারপরে আমরা একটা কোনোতে পৌঁছানোর চেষ্টা করেছি। আমি এটা ডিটেল করলাম না, কিন্তু সেই জায়গাতে তত্ত্বাবধায়ক সরকার আর এখন যেটি ফিরে আসছে যেটা 2011 সালের করা যেটি বাতিল হয়েছে সেটি কিন্তু একদম একরকম না। সেখানে আমরা এখানে বিচার বিভাগকে একদম ইনভলভ রাখতে চাইনি, যদিও নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু আগেরটা তো পুরাটা বিচার বিভাগ নির্ভর। হ্যাঁ, সুতরাং এই জায়গাটা আগামী দিনে এই ফিরে আসা এবং আগামী সংসদ আমাদের যে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা বা জুলাই সনদ গণভোটের মধ্য দিয়ে আগামী যেটাকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলতে চাই আগামী নির্বাচনে, যে অ্যাসেম্বলিতে এটা কীভাবে গ্রহণ করা হয় কীভাবে পাশ করা হয় তার উপর নির্ভর করবে ততটা ফিরে আসা এবং যেটি পাশ করার প্রশ্ন আছে সেটি। এই দুটাকে মিলিয়ে কি কাজ করবে এটা ভবিষ্যতে দেখা